বিসমিল্লাহির রহমানির রহিম। মহিলা কলেজ চট্টগ্রাম কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আমি সালমা আক্তার, প্রভাষক, সমাজবিজ্ঞান বিভাগ, মহিলা কলেজ চট্টগ্রাম। আশা করি যে যেখানেই আছো সুস্থ আছো, নিরাপদে আছো। তাহলে চলো আমরা আজ শুরু করি আমাদের পাঠদান কর্মসূচি। আজ তৃতীয় বর্ষের সামাজিক অসমতা বিষয়ের উপর আমরা আলোচনা করব। অসমতার আহ প্রত্যয়গত আলোচনা নিয়ে। এখানে প্রত্যয়গত আলোচনা বলতে আমি কিন্তু কোনো নির্দিষ্ট চ্যাপ্টার নিয়ে আলোচনা করব না। এখানে কিছু গুরুত্বপূর্ণ প্রত্যয় রয়েছে, সেই প্রত্যয়গুলো নিয়ে কিন্তু আমার আজকের আলোচনা বিষয়। কেননা কিছু কিছু বিষয় রয়েছে যে বিষয়গুলো সম্পর্কে এগুলো খুবই গুরুত্বপূর্ণ এবং এগুলো সম্পর্কে ধারণা থাকাও অনেক বেশি গুরুত্বপূর্ণ। তাই বিষয়গুলো অনেক সময় দেখা যায় তোমরা না বোঝার কারণে মুখস্থ করে যাও, এবং অনেক সময় দেখা যায় যে পরীক্ষার খাতায়ও ভালো করে লিখতে পারো না বা সে সম্পর্কে তোমাদের ভালো আইডিয়া থাকে না। তো সেজন্যই আজ এই প্রত্যয়গত বিষয়গুলো নিয়ে আমরা বিস্তারিতভাবে আলোচনা করব। আমাদের আজকের প্রত্যয়গত আলোচনার আলোচ্য বিষয়সমূহ হলো বর্ণ বৈষম্যবাদ, রেসিজম, সমতা ভিত্তিক সমাজ, ইকুইলিটেরিয়ান সোসাইটি, বয়স ভিত্তিক অসমতা, এজিজম, দারিদ্র্য দুষ্টচক্র, ভিসিয়াস সাইকেল অফ পভার্টি, দারিদ্র্য সংস্কৃতি, কালচার অফ পভার্টি, পূর্ব সংস্কার, প্রিজুডিস। প্রথমে আমরা আলোচনা করব বর্ণ বৈষম্যবাদ কি। বর্ণ বৈষম্যবাদ সম্পর্কে তোমাদের নিশ্চয়ই এই প্রত্যয়টি সম্পর্কে তোমাদের ধারণা রয়েছে। এই প্রত্যয়টি সম্পর্কে তোমাদের নিশ্চয়ই আগের পরিচিতি রয়েছে। তোমরা এটি সম্পর্কে জানো হয়তো। কিন্তু হয়তো অনেকেই এরকম হতে পারে যে হয়তো খুব ভালোভাবে এই বিষয়টি কি সেটি পরিষ্কারভাবে ধারণা নাও থাকতে পারে। তো এই বিষয়টি সম্পর্কে আজকে আমাদের এই সামাজিক অসমতা কোর্সে এই বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়, কারণ আমরা সামাজিক অসমতার যে উপাদানগুলো দেখি তার মধ্যে বর্ণ বৈষম্য কিন্তু একটি অন্যতম উপাদান যা সমাজে অসমতা তৈরি করে। তো আজ বর্ণবৈষম্যবাদ কি সেটি আমরা আগে জেনে নিই, এরপর আমরা বিস্তারিতভাবে আলোচনা করছি। বর্ণবৈষম্যবাদ বলতে এমন এক ধারণাকে বোঝায় যেখানে মনে করা হয় যে মানুষের মেধার পার্থক্য ও সাংস্কৃতিক বৈষম্যের মূলে রয়েছে দৈহিক বৈশিষ্ট্যগত পার্থক্য। অর্থাৎ দৈহিক তথা জৈবিক বিভিন্নতার কারণে কেউ বেশি বা কম মেধার অধিকারী, এ ধরনের বিশ্বাসী বর্ণ বৈষম্যবাদের মূল কথা। তার মানে হচ্ছে দৈহিক বৈশিষ্ট্যকে, বর্ণ যে বিষয়টি সামনাসামনি দেখা যায়, যেটি জৈবিক একটি বৈশিষ্ট্য, এই বৈশিষ্ট্যের ভিত্তিতে, জৈবিক বৈশিষ্ট্যের ভিত্তিতে, যেটি বাহ্যিক একটি বৈশিষ্ট্য, এর ভিত্তিতে যখন মানুষকে উঁচু নিচু এই ভেদাভেদের মধ্যে ভাগ করে ফেলা হয় তখনই এক ধরনের বৈষম্যমূলক অবস্থা তৈরি হয়, যাকে আর বর্ণের ভিত্তিতে করা হয় বলেই একে বলা হয় মূলত বর্ণ বৈষম্যবাদ। সাধারণত আমরা যেটি দেখে থাকি যে শ্বেতকায় জনগোষ্ঠী মানে সাদা যারা, শ্বেতকায় জনগোষ্ঠী অন্যান্যদের তুলনায় নিজেদেরকে প্রাচীন মানে অনেক আগে থেকেই কিন্তু আমরা এই বিষয়টি দেখে আসি যে শ্বেতকায়রা নিজেদেরকে অনেক বেশি উন্নত মনে করে। আর এই উন্নত মনে করার কারণে তাদের মধ্যে গোষ্ঠীগত যে সংহতি সেটি অনেক উন্নত হলেও মানব গোষ্ঠীর জন্য এটি অনেক বেশি ক্ষতিকর এবং সমাজে তা অসমতা এবং শোষণের যে সূত্রপাত সেটি ঘটায়। জে এম স্কেফার তার সোশিওলজি নামক গ্রন্থে বলেন, racism is an ideology that links a group physical characteristics with their psychological or intellectual superiority or inferiority. তার মানে হচ্ছে ফিজিক্যাল যে ক্যারেক্টারিস্টিক্স গুলো রয়েছে, যে শারীরিক যে বৈশিষ্ট্যগুলো রয়েছে, সেই বৈশিষ্ট্যগুলো নিয়েই একটি শ্রেণীর মধ্যে যে মানসিক বা বুদ্ধিগত ভাবে উঁচু নিচুর যে ভেদাভেদ, সুপিরিয়রিটি বা ইনফিরিয়রিটি কমপ্লেক্স যেটি, সেই যে বিষয়টি তৈরি হয় সেটি কিন্তু এই বর্ণ বৈষম্যবাদের পেছনে অন্যতম কারণ। বর্ণবাদী যে নৃবিজ্ঞানীগণ রয়েছেন তারা মূলত বর্ণবাদকে সাপোর্ট দিয়ে থাকেন, বর্ণবাদের পক্ষে কথা বলে থাকেন, এবং এই বর্ণবাদের আলোচনার ক্ষেত্রে তারা কিন্তু রক্তের বিশুদ্ধতার একটি কথা বলে থাকেন। তাদের মতে যে বর্ণে বিভক্তি হয়ে থাকে, সেখানে যাদেরকে উঁচু মর্যাদায় রাখা হয়, শ্বেতকায় যাদেরকে উঁচু মর্যাদায় রাখা হয়, তাদের মধ্যে রক্তের বিশুদ্ধতা বেশি, এবং যাদেরকে নিচু অবস্থা কম বলেই তাদেরকে নিচু অবস্থানে রাখা হয় বলে তারা তাদের যে তাদের যে মতামত সেটি ব্যক্ত করে থাকেন, তাদের যে যুক্তি সেটিকে দেখিয়ে থাকেন।
তার মানে হচ্ছে তারা উঁচু-নিচু ভেদাভেদের ক্ষেত্রে রক্তের বিশুদ্ধতার কথাটি আনেন, যেটি আসলে প্রকৃতপক্ষে আমরা যদি আধুনিক যুগের যে চিন্তা ভাবনা, ধ্যান, জ্ঞান এগুলো দ্বারা যদি আমরা বর্ণনা করতে যাই, তাহলে এখানে কিন্তু রক্তের বিশুদ্ধতা বলে কোনো কথা নেই, বা বর্ণই কোনো কখনোই সামাজিক অসমতার কোনো কারণ হিসেবে থাকতে পারে না, বা যারা কালো তারা কম গুণের অধিকারী বা কম মেধার অধিকারী, এটাও কিন্তু কখনোই বলা যাবে না। যার উৎকৃষ্ট উদাহরণ আমরা দেখেছি যে আমেরিকার প্রেসিডেন্ট বারাক ওবামা, যিনি কৃষ্ণাঙ্গ হওয়া সত্ত্বেও কিন্তু তিনি সেখানে প্রেসিডেন্ট হয়েছিলেন, এবং সেখানে সাফল্যের সাথে তার যে আহ তার যে শাসনামল সে সময়টা তিনি সাফল্যের সাথে অতিবাহিত করেছেন। তো আমরা এরকম প্রচুর উদাহরণ দেখতে পাই বর্ণের যে বর্ণবাদ বিরোধী যে বিষয়গুলো সেগুলো নিয়ে। তো এক্ষেত্রে আমরা সাধারণত বর্ণ বৈষম্যের যে বর্তমান পৃথিবীতে বড় ধরনের সমস্যা সৃষ্টি করছে বলে আমরা জানি। দেখা যায় যে সাদা কালো দ্বন্দ্ব অনেক প্রাচীন হলেও বর্তমান সময়ে কিন্তু এটি পৃথিবীতে এখনো পর্যন্ত টিকে আছে, যার উৎকৃষ্ট উদাহরণ কিন্তু সাম্প্রতিক সময়ে আমেরিকাতে যে বর্ণবাদী আন্দোলন হচ্ছে, এবং কিছুদিন পরপরই আমরা কিন্তু সেখানে এখনো পর্যন্ত বর্ণবাদ বিরোধী যে আন্দোলনগুলো সেগুলো সংঘটিত হতে দেখি। তার মানে হচ্ছে এখনো সেখানে এই বিষয়টি বিদ্যমান বলবৎ রয়েছে। আর এটি মূলত সামাজিক অসমতা বা স্তরবিন্যাস তৈরি করে থাকে। আর এই বর্ণবাদ যে বিষয়টি, বর্ণবাদী আন্দোলনের যে বিষয়টি, সেখানে কিন্তু আমরা উদাহরণ হিসেবে সবচেয়ে বেশি লক্ষ্য করি সেটি হচ্ছে দক্ষিণ আফ্রিকার কিংবদন্তি নেতা নেলসন ম্যান্ডেলাকে। আমরা দক্ষিণ আফ্রিকার বর্ণবাদ বললেই কিন্তু বর্ণবাদী আন্দোলন বললেই কিন্তু আমরা নেলসন ম্যান্ডেলার কথাটিকে স্মরণ করি, শ্রদ্ধার সাথে স্মরণ করি। কেননা তিনি এই বর্ণবাদের যে বৈষম্য তার বিরোধিতা করেন, বিপক্ষে কাজ করেন, এবং তিনি তার এই আন্দোলনকে আজীবন অব্যাহত রেখেছিলেন। যার কারণে তাকে কিন্তু বিভিন্নভাবে নিগৃহীত হতে হয়েছে, নিপীড়িত হতে হয়েছে, দীর্ঘদিন কিন্তু তাকে বন্দী অবস্থায় কাটাতে হয়েছিল। এছাড়াও আরো একজন বর্ণবাদ বিরোধী আন্দোলনের অন্যতম অগ্রপথিক ছিলেন মার্টিন লুথার কিং জুনিয়র, যার নাম তোমরা শুনে থাকবে। তিনি কিন্তু ছোটবেলা থেকেই এই বিষয়টিকে পর্যবেক্ষণ করে আসছেন যে কিভাবে বর্ণবাদের মাধ্যমে, শুধুমাত্র বর্ণবাদের এই বিষয়গুলোকে সামনে এনে সাদা কালোর মধ্যে এক ধরনের ব্যাপক বৈষম্য আম, তৈরি করা হয়, তাদেরকে শোষণ করা হয়, তাদেরকে বিভিন্নভাবে সুযোগ সুবিধাগুলো থেকে দূরে রাখা হয়, এবং তাদেরকে তাদের সব বিষয়ে দেখা যায় যে তাদের যে অধিকারগুলো রয়েছে সেই অধিকারগুলো পূরণ করতে দেওয়া হয় না। মাত্র 6 বছর বয়সে তিনি যখন তার কৃষ্ণাঙ্গ হওয়ার অপরাধে তার শ্বেতাঙ্গ বন্ধুর সাথে একই স্কুলে ভর্তি হতে পারেননি, তখন থেকেই তার মনে নাগরিক অধিকার আন্দোলনের বীজ বপন হয়। আর 14 বছর বয়সে পুরোপুরি তিনি বুঝতে পেরেছেন যে বর্ণবৈষম্যের নিষ্পেষণ কি। পরবর্তীতে তিনি তার সকল যে আন্দোলন সেই আন্দোলনটি অব্যাহত রাখেন এই বর্ণবাদের বিপক্ষে, বর্ণবাদকে সেখান থেকে বিলুপ্ত করার জন্য। 28শে আগস্ট 1963 সালে তিনি ওয়াশিংটনের লিঙ্কন মেমোরিয়ালে 2.5 লক্ষ মানুষের সামনে দাঁড়িয়ে বলেছিলেন, "I have a dream that my 4 little children will one day live in a nation where they will not be judged by the color of their skin but by the content of their characteristics." তার মানে তিনি বলতে চেয়েছেন যে আমি স্বপ্ন দেখি আমার 4 সন্তান একদিন এমন এক জাতির মধ্যে বাস করবে যেখানে তাদের চামড়ার রং দিয়ে নয়, তাদের চরিত্রের গুণ দিয়ে তারা মূল্যায়িত হবে। আমি আজ এই স্বপ্ন দেখি। এই সামান্য এই ছোট একটি কথার মাধ্যমে তিনি কিন্তু বুঝাতে পেরেছেন, এই বিষয়টিকে পরিষ্কার করতে পেরেছেন যে আসলে তিনি সমতা ভিত্তিক একটি সমাজ প্রতিষ্ঠা করতে চেয়েছেন, বর্ণবাদ বিরোধী একটি সমাজ প্রতিষ্ঠা করতে চেয়েছেন, যে সমাজে সবাই তাদের যে রং, সেই রং দিয়ে, চামড়ার রং দিয়ে না, বরং তাদের যে চারিত্রিক গুণাবলীগুলো দিয়ে এই সমাজে বসবাস করবে, মিলেমিশে বসবাস করবে, এবং একটি সমতা ভিত্তিক সমাজ প্রতিষ্ঠিত হবে। এক্ষেত্রে তাহলে আমরা এই বিষয়টি বুঝতে পারি যে সামাজিক অসমতার ক্ষেত্রে বর্ণবাদ একটি অন্যতম গুরুত্বপূর্ণ একটি অন্যতম উপাদান হিসেবে কাজ করে বৈষম্য তৈরি করার ক্ষেত্রে, অসমতা তৈরি করার ক্ষেত্রে। তো এখনো পর্যন্ত আমরা যে সমাজ বর্ণবাদ বর্ণে বর্ণ বৈষম্যের যে বিষয়টি সেটি আমরা আগের সমাজে খুব বেশি পরিমাণে লক্ষ্য করলেও এখনো বর্তমান সমাজে, আধুনিক সমাজেও কিন্তু বর্ণ বৈষম্যের যে বিষয়টি সেটি অনেকাংশেই কিন্তু লক্ষণীয়। এরপর আমরা যে বিষয়টি সম্পর্কে আলোচনা করব সেটি হলো সমতা ভিত্তিক সমাজ বা এগ্রিটেরিয়ান সোসাইটি। সমতা ভিত্তিক সমাজ বলতে কি বোঝায়? সমতা ভিত্তিক সমাজ হলো সমাজের অর্থ এই যে
যেই সমাজে সকল ক্ষেত্রে সমতা পরিলক্ষিত হবে, এটি আমরা সাধারণ ভাষায় যদি বলতে চাই তাহলে সমতার ভিত্তিতে প্রতিষ্ঠিত সমাজই হলো সমতা ভিত্তিক সমাজ। আদিম সমাজ তথা সাম্যবাদী সমাজের আদি স্তরে অসমতা পরিলক্ষিত হয় বটে, তবে ক্ষমতা, পদমর্যাদা, অর্থনৈতিক কর্মকাণ্ডে পার্থক্য পরিলক্ষিত হয়ে থাকে। কিন্তু আমরা কিছুটা হলো এখনকার সমাজে আমরা যে বিষয়টা, এই সমতা ভিত্তিক সমাজ কিন্তু আমরা একদমই দেখতে পাই না। সব ক্ষেত্রে কিন্তু আমরা একটি অসম অবস্থান, অসম যে বৈশিষ্ট্য, সে মানে পরিবেশ, সেটি লক্ষ্য করে থাকি। কিন্তু আদিম সমাজে কিন্তু সমতা ভিত্তিক, সমতার ভিত্তিতে সমাজ পরিচালিত হতো একটা নির্দিষ্ট সময় পর্যন্ত। অক্সফোর্ড অ্যাডভান্স লার্নার ডিকশনারি অনুযায়ী egalitarian society means showing and holding a belief in equal rights, benefits and opportunity for everybody। তার মানে এর দ্বারা বোঝায় সমতাভিত্তিক সমাজের অর্থ হলো এই যে প্রত্যেক ব্যক্তির সামাজিক ক্ষেত্রে সমান অধিকার, সুযোগ সুবিধা এবং প্রদর্শনীর বিশ্বাস অর্জন করা। এর ভিত্তিতেই সমতাভিত্তিক সমাজ প্রতিষ্ঠিত হবে। উদাহরণ হিসেবে শিকার ও খাদ্য সংগ্রহ ভিত্তিক সমাজে, উদ্যান ও বাগিচা চাষ সমাজে সমতাভিত্তিক সমাজ পরিলক্ষিত হয়ে থাকে। আমরা কার্ল মার্কসের যে তত্ত্ব, সে কার্ল মার্কসের তত্ত্ব অনুযায়ী দেখেছি যে আদিম সাম্যবাদী সমাজ মূলত সমতাভিত্তিক সমাজ ছিল। পরবর্তীতে তিনি বলেছেন যে সমাজতান্ত্রিক সমাজের পরবর্তী সমাজ হবে সমতাভিত্তিক সমাজ, যেখানে উঁচু নিচুর মধ্যকার যে ভেদাভেদ, যে বৈষম্য, সেটি বিলুপ্ত হবে এবং সবাই সমাজে সমান সুযোগ সুবিধার অধিকারী হবে। যদিও আমরা দেখে থাকি যে প্রাকৃতিক তথা জৈব পার্থক্যের বিচারে সব মানুষ কিন্তু মহিলা এবং পুরুষে বিভক্ত। মহিলা পুরুষের যে প্রভেদ বা অসমতা তা মানব সৃষ্ট নয়, অথচ দেখা যায় যে এই বিষয়টি মানব সমাজে এটি প্রথম, এবং মৌলিক প্রভেদ বা অসমতা যেটি প্রথম অবস্থা থেকেও কিন্তু আমরা কিছু কিছু ক্ষেত্রে কিন্তু এই বৈষম্য কিন্তু আমরা লক্ষ্য করে থাকি। কিন্তু এখনকার সমাজের যে অসম অবস্থা, সমতাহীন সমাজ আমরা যেটাকে বলে থাকি, আদিম সাম্যবাদী সমাজের সাথে কিন্তু এর অনেকাংশেই পার্থক্য পরিলক্ষিত হয়ে থাকে। এম, এ, যা আমাদেরকে আদিম সাম্যবাদী সমাজের যে সমতাভিত্তিক সমাজ এবং এখনকার যে অসম সমাজ, সেই বিষয়টি সম্পর্কে একটি পরিষ্কার ধারণা প্রদান করে থাকে। পরবর্তীতে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হলো বয়স ভিত্তিক বা বয়স বিদ্বেষবাদ বা এজিজম। আমরা সাধারণত এইজিজম বা বয়স বিদ্বেষ বাদ এই কথাটি শুনলে কিন্তু সবার প্রথমেই একটি ধারণা হয় যে বয়স্কদের প্রতি যে অসম বা বৈষম্যমূলক আচরণ করা হয়ে থাকে সেটিকে হয়তো এইজিজম বলা হয়ে থাকে। কিন্তু এই ধারণার মধ্যে কিন্তু আমাদের কিছুটা জানার অভাব রয়েছে। সেটি হলো যে বৈষম্যবাদ বা বয়স বৈষম্যবাদের যে বিষয়টি, সেক্ষেত্রে কিন্তু শুধুমাত্র যে বয়স্ক ব্যক্তি যারা আছেন তারাই যে বয়স বৈষম্যের শিকার হন তা কিন্তু নয়। এক্ষেত্রে কিন্তু সব বয়সের মানুষই কিন্তু বৈষম্যের শিকার হতে পারে। এখন বয়স বিদ্বেষবাদের যে বিষয়টি রয়েছে, সেই বিষয়টি দ্বারা আসলে কি বোঝানো হয়ে থাকে সেই সম্পর্কে আমরা আলোচনা করব। প্রথমত, কোনো নির্দিষ্ট বয়স শ্রেণীর প্রতি বিদ্বেষমূলক মনোভাব বয়স বিদ্বেষবাদ হিসেবে পরিগণিত হয়ে থাকে। ব্যাপক অর্থে বয়সের ভিত্তিতে কারো প্রতি ঘৃণা, বিদ্বেষ, বৈষম্যমূলক আচরণ হচ্ছে বয়স বিদ্বেষবাদের মূল কথা। 1968 সালে বয়টন নামক একজন চিকিৎসক বয়স বৃদ্ধি তথা প্রবীণদের প্রতি বিদ্বেষমূলক মনোভাব ও বৈষম্যমূলক আচরণ বোঝাতে এই প্রত্যয়টি ব্যবহার করেছিলেন। এখন এই বিষয়টি সম্পর্কে একটু বিস্তারিতভাবে আমি আলোচনা করি। সেটি হলো যে আমাদের দেশে সাধারণত দেখা যায় যে বৃদ্ধদের যে চেয়ার, সেখানে বসা হয় না বা তাদের সামনে ধূমপান করা হয় না, তাদের সাথে তর্ক লিপ্ত হয় না, বা সেখানে কোনো ধরনের অসামঞ্জস্যপূর্ণ যে আচরণ সেটি কিন্তু প্রদর্শন করা হয় না তাদের প্রতি সম্মান দেখিয়ে। কিন্তু যখনই তাদের এর বিপক্ষে কাজগুলো করা হয় তখন কিন্তু তার সাথে এক ধরনের বৈষম্যমূলক আচরণ করা হয়েছে বলে বলা যায়। এছাড়াও অনেক সময় দেখা যায় যে যখন একজন ব্যক্তি বয়স্ক হয়ে যায় তখন তার পরিবার তাকে বৃদ্ধাশ্রমে নিয়ে দিয়ে আসে। এটিও কিন্তু বৈষম্যের একটি অন্যতম ধরন। কেননা দেখা যাচ্ছে তার প্রতি এক ধরনের বিদ্বেষপূর্ণ একটি মনোভাব এই সময় পোষণ করা হয়ে থাকে। তবে বয়সের ভিত্তিতে যে কোনো সমাজের জনসংখ্যাকে মূলত তিনটি ভাগে ভাগ করা হয়: শিশু, যুবক ও বৃদ্ধ। অর্থাৎ এই তিনটি ক্ষেত্রেই কিন্তু এই বৈষম্য পরিলক্ষিত হয়ে থাকে। শুধু যে বয়স্কদের ক্ষেত্রেই বৈষম্য হয়ে থাকে তা কিন্তু না। তাহলে এক্ষেত্রে আহ আমরা জানি যে আমেরিকান যে সমাজ, সেখানে এইজিজমকে তিনটি ইজম, তৃতীয় ইজম বলা হয়ে থাকে। তৃতীয় ইজম বলা হয় কেননা এর আগে আরো দুটি ইজম রয়েছে, সেটা হলো রেসিজম এন্ড সেক্সিজম। এখানে বর্ণ বৈষম্যবাদ, লিঙ্গ বৈষম্যবাদ যথাক্রমে সংখ্যালঘু গোষ্ঠী ও মহিলা সমাজকে বিদ্বেষপূর্ণ মনোভাব ও বৈষম্যমূলক আচরণের শিকারে পরিণত করে থাকে। এগুলো কিন্তু বৈষম্যের অন্যতম ধরন। আমরা কিছুক্ষণ আগে রেসিজম সম্পর্কে আলোচনা করেছিলাম। তাদের মেধার বিকাশ ও যোগ্যতা বৃদ্ধির পথে প্রতিবন্ধকতা সৃষ্টি করে প্রবীণদের
প্রবীণদেরকেও বিদ্বেষ ও বৈষম্যের শিকারে পরিণত হতে হয় এবং তাদের মেধা ও যোগ্যতাকে খাটো করে দেখা হয়ে থাকে। বয়স বিদ্বেষবাদ মূলত বয়সের ভিত্তিতে বৈষম্যমূলক আচরণকে নির্দেশক, তাই যে কোনো বয়সের ব্যক্তি কিন্তু এই বৈষম্যের শিকার হয়ে থাকে। এখানে একটু মজার উদাহরণ দিয়ে বুঝাই তোমাদেরকে। এমন এমন অনেক সময় হয়, তোমরা অনেক সময় বলো যে আমরা বাসায় কোনো কথা বললে আমাদের যারা গুরুজন রয়েছেন তারা আমাদের কথা শুনে না, আমাদেরকে হয়তো বলে যে তোমরা ছোট, তোমরা কি বুঝো। এই ধরনের কথা বলে হয়তো বা অনেক সময় তোমরা কোনো কিছু তোমাদের মতামত ব্যক্ত করতে চাইলে সেই মতামতের হয়তো গুরুত্ব প্রদান করা হয় না। এটিও কিন্তু এক ধরনের বয়স বিদ্বেষবাদ, কেননা সবারই তার মতামত প্রদানের অধিকার রয়েছে। কিন্তু যখন এই অধিকার খণ্ডিত হয়, লঙ্ঘিত হয়, তখনই কিন্তু সেখানে বৈষম্য তৈরি হয়েছে বলে আমরা বলতে পারি। তার মানে বলা যায় যে শিশু, বৃদ্ধ, যুবক সবার ক্ষেত্রে কিন্তু এই ধরনের যে বয়স বিদ্বেষবাদের যে বিষয়টি সেটি কিন্তু প্রযোজ্য। বুলার আহ, আহ, তার যে ধারণা, সেই ধারণা অনুসারে বলেছেন যে বয়সবাদ হলো বয়স্ক ব্যক্তিদের বিরুদ্ধে যে বৈষম্য সেটি। আর অন্যদিকে ম্যাগি কুলন তার ভাষ্য মতে বলেছেন যে শুধুমাত্র বয়স্কদের বিরুদ্ধে নয়, বরং সকল বয়সের মানুষ যেমন বৃদ্ধ, যুবক সবাইকেই কিন্তু বয়স বাদের ব্যবহার করা হয়ে থাকে, বা বয়স বৈষম্যবাদের ক্ষেত্রে কিন্তু তারাও এর এই এর মধ্যে আলোচিত হয়ে থাকে। তো এক্ষেত্রে আরেকটি বিষয় সেটি হলো যে আমরা আসলে এই যে বৈষম্যমূলক আচরণটি করে থাকি, সেই আচরণ করার ক্ষেত্রে আমাদের যে বিষয়গুলো কাজ করে সেটা হচ্ছে বিশ্বাস, দৃষ্টিভঙ্গি এবং আদর্শ মূল্যবোধ। এই কারণে দেখা যায় যে আমরা এক ধরনের অন্ধবিশ্বাসের মধ্যে ডুবে থাকি, বা এক ধরনের বৈষম্যমূলক চিন্তা ভাবনা আমাদের মধ্যে বিরাজ করে, বিধায় আমরা সবসময় এর থেকে যখন বের হতে পারি না তখনই কিন্তু আমরা এক ধরনের বৈষম্যমূলক আচরণ করে থাকি। পরবর্তীতে আমরা যে বিষয়টি সম্পর্কে আলোচনা করব সেটি হলো দারিদ্র্যের দুষ্টচক্র। দারিদ্র্যের দুষ্টচক্র সম্পর্কে তোমরা অনেকেই জানো। কিন্তু একটি বিষয় যেটি, সেটি হলো দারিদ্র্যের দুষ্টচক্র, দারিদ্র্য সংস্কৃতি, এই বিষয়গুলো সম্পর্কে যদি আমাদের পরিষ্কার ধারণা না থাকে তখনই কিন্তু আমরা এই বিষয়গুলোকে একটির সাথে আরেকটি মিলিয়ে ফেলবো এবং ভুল ভাবে এটিকে ব্যাখ্যা করব। তাহলে আমরা এই সম্পর্কে একটু ধারণা নিয়ে। দারিদ্র্যের দুষ্টচক্র এমন একটি অবস্থা বা পরিস্থিতিকে নির্দেশ করে যেখানে অনুন্নয়নের কিছু প্রতিকূল উপাদান একে অপরের উপর ক্রিয়া প্রতিক্রিয়া সৃষ্টি করে একটি দেশকে দারিদ্র্যের ফাঁদে আটকে রাখে। তার মানে হচ্ছে আমরা জানি যে উন্নয়নে যেমন কতগুলো উপাদান রয়েছে, অনুন্নয়নেরও কিন্তু অনেকগুলো উপাদান রয়েছে। তো একটি দেশ যখন দরিদ্র থাকে তখন তার মানে বুঝতে হবে যে সেখানে অনুন্নয়নের অনেকগুলো কারণ রয়েছে। আর এই অনুন্নয়নের কারণগুলো যখন একটির সাথে আরেকটি সামঞ্জস্যপূর্ণভাবে, একটির সাথে একটি সম্পর্কিত ভাবে লেগে থাকে, তখন দেখা যায় যে যে কোনো একটি উন্নয়নমূলক কাজ করতে গেলেই কিন্তু অনুন্নয়নের উপাদানগুলো এসে সেখানে বাধা প্রদান করে, বিধায় সে দেশটি আর দারিদ্রতার যে জাল সেটি থেকে বেরিয়ে আসতে পারে না, দারিদ্রতার যে চক্র সেটি থেকে বেরিয়ে আসতে পারে না, ঘুরে ফিরে কিন্তু সে মানে দরিদ্রদের সেই দারিদ্রতার মধ্যেই কিন্তু সেটি অবস্থান করে থাকে। সাধারণত অনুন্নত দেশে বাজারের অপূর্ণতা, অনুন্নত প্রাকৃতিক সম্পদ, জনসম্পদ, মূলধনের অপ্রতুলতা ইত্যাদি ক্রিয়া প্রতিক্রিয়ার ফলে কিন্তু উৎপাদনশীলতা কম হয়, যার ফলে গরিব দেশ গরিবই থেকে যায়। কেননা উৎপাদনশীলতা কমের সাথেই কিন্তু কম আয়, কম সঞ্চয়, কম মূলধন, কম বিনিয়োগ, এই বিষয়গুলোই কিন্তু ওতপ্রোতভাবে সম্পৃক্ত থাকে, বিধায় সেখানে কিন্তু সে দেশটি আর খুব বেশি উন্নতি লাভ করতে পারে না। অধ্যাপক রেগনার মার্কস দারিদ্র্য দুষ্টচক্রের ধারণা প্রদান করেছেন। মার্কসের মতে, অন বোথ সাইডস অফ দ্য প্রবলেম অফ ক্যাপিটাল ফরমেশন ইন পুয়ার কান্ট্রি এ ভিসিয়াস সাইকেল কোএক্সিস্ট। তো এক্ষেত্রে দেখা যায় যে আমরা যখন ক্যাপিটাল, তিনি মূলত মূলধনকে এক্ষেত্রে গুরুত্ব প্রদান করেছেন। তিনি বলেছেন একটি দেশের মূলধনের স্বল্পতাই কিন্তু সে দেশের দারিদ্র দুষ্টচক্রের অন্যতম গুরুত্বপূর্ণ কারণ। এক্ষেত্রে তিনি বোথ সাইড বলতে সাপ্লাই সাইড এবং ডিমান্ড সাইড, এই দুটো সাইডকেই কিন্তু ইন্ডিকেট করেছেন যে দুই দিক থেকেই কিন্তু তাদের মধ্যে যে অসম একটি অবস্থা, এক্ষেত্রে যে অনুন্নয়নের যে উপাদানগুলো সেগুলো কিন্তু দুই দিকেই কিন্তু একভাবে কাজ করে থাকে। From the supply side, there is low income, low savings, low investment, capital deficiency, and low productivity. On the demand side, low income, low demand for goods, limited home market, and লো ইনভেস্টমেন্ট। তো এক্ষেত্রে আমরা সার্কেলের যে বিষয়টি দেখতে পাই, সেখানে দেখা যাচ্ছে যখন আমাদের উৎপাদনশীলতা কম হচ্ছে, আমাদের আয় কম হচ্ছে, আমাদের আয় যখন কম হচ্ছে তখন আমাদের সঞ্চয় কম হচ্ছে, সঞ্চয় যখন কম হচ্ছে তখন আলটিমেটলি আমাদের বিনিয়োগ কম হচ্ছে, বিনিয়োগ কম হওয়ার কারণে আবার ঘুরে ফিরে আমাদের উৎপাদন কম হচ্ছে, আয় কম হচ্ছে, সঞ্চয় কম হচ্ছে, আবারও বিনিয়োগ কম হচ্ছে। তার মানে এটি একটি চক্রাকার ভাবে আবর্তিত একটি ব্যবস্থা, বিধায় এটিকে দারিদ্র্যের দুষ্ট চক্র বলা হয়ে থাকে, যে চক্র থেকে একটি অনুন্নত দেশ
বের হয়ে আসতে পারে না সহজে, যখন তাদের মূলধনের স্বল্পতার বিষয়টি বিদ্যমান থাকে বা বৈদেশিক যে সাহায্য সেই সাহায্য সহযোগিতার কমতি থাকে। তো এক্ষেত্রে দেখা যায় যে দরিদ্র দেশগুলোর ক্ষেত্রে আমরা প্রতিটি দরিদ্র দেশের ক্ষেত্রেই কিন্তু একই ধরনের চিত্রই লক্ষ্য করে থাকি। এরপর যে বিষয়টি সম্পর্কে আমরা আলোচনা করব সেটি হলো দারিদ্র্যের সংস্কৃতি। খুবই গুরুত্বপূর্ণ একটি টার্ম। দারিদ্র্যের সংস্কৃতি বলতে আমরা কি বুঝি? দারিদ্র্যের বিশেষ করে বিশেষ সাংস্কৃতিক দিক রয়েছে। দারিদ্র্য বংশ পরম্পরায় চলতে থাকে এবং এজন্যই চলতে থাকে যে দারিদ্র্যের মধ্যে কিছু মানুষ খুঁজে পায় তাদের এক বিশেষ ধরনের জীবনযাত্রা প্রণালীর পক্ষে যুক্তি ও সান্ত্বনা। আমরা সাধারণত একটা জিনিস দেখি যে যে পরিবারটি দরিদ্র সেই পরিবারে কিন্তু তাদের সবসময় বংশ পরম্পরায় পূর্বপুরুষের কাছ থেকে তারা যে ধরনের চিন্তা ভাবনা ধ্যান জ্ঞান গুলো পেয়ে থাকে সেগুলো কিন্তু তারা ধারণ করে থাকে এবং পরবর্তী জেনারেশনকেও কিন্তু এই চিন্তা ভাবনাগুলোর মধ্যে দিয়েই কিন্তু তারা নিয়ে যায়। যার ফলে দেখা যায় যে তাদের যে দরিদ্র অবস্থা সেই দরিদ্র অবস্থায় কখনোই কিন্তু পরিবর্তন হয় না, কিন্তু তারা যে দরিদ্র অবস্থার মধ্যে থাকে সেখানেই কিন্তু তারা এক ধরনের স্যাটিসফ্যাকশন খুঁজে পায়, এক ধরনের সান্ত্বনা খুঁজে পায়, এক ধরনের যুক্তি খুঁজে পায় এবং তারা এখানে নিজেরাই যুক্তি দেয় যে হ্যাঁ, আমাকে হয়তো এভাবেই তৈরি করা হয়েছে। আমাকে হয়তো সৃষ্টিকর্তা এভাবেই রাখতে চেয়েছেন। এই ধরনের বিভিন্ন ধরনের ভাগ্যে বিশ্বাস এরকম বিভিন্ন বিষয়গুলো যুক্তি দেখিয়ে তারা কিন্তু তাদের এই দরিদ্র থাকার পেছনে যৌক্তিকতা দেখান এবং তারা এই অবস্থাটাকেই মেনে নিয়ে থাকেন। যার কারণে দেখা যায় এক ধরনের তাদের মধ্যে থাকার এক ধরনের সংস্কৃতি বিরাজমান থাকে, বিদ্যমান থাকে যা তাদের অবস্থাকে পরিবর্তন হতে দেয় না। এক্ষেত্রে ১৯৫০-এর দশকের শেষ দিকে আমেরিকার নৃবিজ্ঞানী অস্কার লুইস দারিদ্র্যের সংস্কৃতি প্রত্যয়টি ধারণা দিয়ে থাকেন। তিনি যুক্তি দেন যে দারিদ্র্য সংস্কৃতি হচ্ছে জীবনযাত্রার এমন নকশা যা এক পুরুষ থেকে পরবর্তী পুরুষে বর্তিয়ে থাকে। অর্থাৎ এই যে আমরা একটা পুরো এক পুরুষকে আমরা যখন দেখি যে তারা দরিদ্র, এর পরবর্তী প্রজন্মগুলোকেও আমরা দেখি যে তারা একই অবস্থার মধ্যে দিয়ে চলতে থাকে এবং একই অবস্থার মধ্যে দিয়ে জীবনযাপন করতে থাকে। তাদের মধ্যে কোনো ধরনের আক্ষেপ, হতাশা এই বিষয়গুলো কিন্তু কাজ করে না। তারা তার মধ্যে এক ধরনের প্রশান্তি খুঁজে নেয়। দারিদ্র্য সংস্কৃতি কেবলমাত্র অর্থনৈতিক বঞ্চনা ও শোষণের ফল নয় এবং কেবল এটাও নয় যে তাদের বিশেষ কিছুর অভাব আছে। বরং দরিদ্র জনগোষ্ঠী দারিদ্র্যের ভুবনেই যেন খুঁজে পায় জীবনের একটি অর্থ। তা না হলে দরিদ্র দশা থেকে মানুষ স্বাভাবিক জীবনযাত্রা করে চলছে কেমন ভাবে? তার মানে আমরা নরমালি সাধারণত আমরা যেটা চিন্তা করে থাকি যে একটা মানুষের মধ্যে যখন অর্থনৈতিকভাবে সে অসমতার শিকার হয়, বৈষম্যের শিকার হয়, বঞ্চনার শিকার হয়, তখনই মনে হয় সে দরিদ্র অবস্থার মধ্যে দিয়ে জীবনযাপন করে থাকে। কিন্তু আসলে সবসময় কিন্তু এই বিষয়টি প্রযোজ্য না। যেটি বললাম যে তারা কিন্তু ওই দারিদ্র অবস্থাটাকেই তারা পছন্দ করে এবং ধরে রাখার চেষ্টা করে বংশ পরম্পরায়। তো দারিদ্র সংস্কৃতির ক্ষেত্রে যে বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ সে বিষয়টি হলো যে এখানের মধ্যে অনেকগুলো উপাদান কাজ করে দারিদ্র্যের সংস্কৃতিকে ধরে রাখার ক্ষেত্রে। সেটি এই সম্পর্কে লুইস যে বলেছেন যে ব্যক্তিগত পর্যায়ে, পারিবারিক পর্যায়ে এবং সামাজিক পর্যায়ে এই ৩ টি পর্যায়ে কিন্তু মানুষ এই সংস্কৃতিকে ধারণ করে থাকে এবং সেটিকে বংশ পরম্পরায় বর্তিয়ে থাকে। তো ব্যক্তিগত পর্যায়ে সাধারণত দেখা যায় যে তাদের মধ্যে এক ধরনের আ আ যে মনোভাব যে হ্যাঁ, আমি দরিদ্র, ঠিক আছে আমি দরিদ্র এবং হাত পা গুটিয়ে বসে থাকা, নিয়তির উপর সবকিছুকে ছেড়ে দেওয়া, অদৃষ্টের উপর সবকিছুকে ছেড়ে দেওয়া, এই বিষয়টাই কিন্তু তাদেরকে দরিদ্র করে রাখে। আবার পারিবারিক পর্যায়েও সাধারণত দেখা যায় যে তাদের মধ্যে পারিবারিক যে বন্ধন সেটি খুব বেশি দৃঢ় হয় না। দু তা খ বিচ্ছেদের হার খুব বেশি থাকে। যার ফলে দেখা যায় যে তারা এই বিষয়টিকে খুব স্বাভাবিকভাবেই নিয়ে থাকে। আবার সামাজিক পর্যায়ে দেখা যায় যে তারা অনেক রাষ্ট্রের গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো সেগুলোতে খুব বেশি অংশগ্রহণ করে না। তাদের মধ্যে এক ধরনের বিচ্ছিন্নতা বোধ কাজ করে। তারপর সামাজিক সংহতি তৈরি হয় না। এই সবকিছু কিন্তু তাদেরকে সামাজিকভাবে বিভিন্ন যে কর্মকাণ্ড সেগুলো থেকেও তাদেরকে দূরে রাখে। বিধায় তারা তাদের অবস্থার পরিবর্তনের ক্ষেত্রে কোন ধরনের কার্যকর পদক্ষেপও গ্রহণ করতে পারে না। তো এই সবগুলো বিষয় একত্রিত হয়ে কিন্তু দারিদ্র্য সংস্কৃতির যে বিষয়টি, সে বিষয়টিকে ধারণ করে, লালন করে এবং এটিকে বংশ পরম্পরায় বর্তিয়ে থাকে। যার ফলে দরিদ্র মানুষগুলো কিন্তু এই দারিদ্র্যের আবর্তের মধ্যেই কিন্তু জীবনযাপন যুগের পর যুগ কিন্তু জীবনযাপন করে থাকে। এরপর আমরা যে বিষয়টি সম্পর্কে আলোচনা করব সেটি হচ্ছে পূর্ব সংস্কার। খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় প্রিজুডিস। যা সামাজিক অসমতা তৈরির ক্ষেত্রে একটি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়, যা সম্পর্কে হয়তোবা তোমাদের পূর্বে কোনো ধারণা নাও থাকতে পারে। থাকলেও হয়তো তোমরা অনেক কিছু এই বিষয়টি সম্পর্কে পরিষ্কার ধারণা নাও রাখতে পারো। তো বিষয়টি সম্পর্কে এখন আমরা বিস্তারিতভাবে একটু জানবো। বহির্গোষ্ঠী বা অন্তর্গোষ্ঠী বা সংখ্যালঘু জাতি ও সংখ্যাগরিষ্ঠ জাতির মধ্যে পারস্পরিক বিদ্বেষপূর্ণ প্রক্রিয়াই হলো পূর্ব সংস্কার। অর্থাৎ মানুষের মনের কোণে লুকায়িত বিদ্বেষমূলক চিন্তাই হলো পূর্ব সংস্কার। পূর্ব সংস্কার এমন একটি বিষয় যে ক্ষেত্রে দেখা যায় যে একটা মানুষ বা একটা জাতি বা একটা গোষ্ঠী সম্পর্কে অন্য একটা গোষ্ঠীর অনেক আগে থেকে ধারণ করা
কিছু ভুল ধারণা, কিছু ভুল ব্যাখ্যা যেগুলো তারা ধারণ করে এবং তারা বিশ্বাস করে এবং তারা যুগের পর যুগ ধরে এই বিশ্বাসের মধ্যে দিয়ে কিন্তু চলতে থাকে যে কাউকে খারাপ চিন্তা করা বা কাউকে নেতিবাচক ভাবে নেয়া, এই বিষয়গুলোই কিন্তু দেখা যায় যে একটা গোষ্ঠীর সাথে আরেকটা গোষ্ঠীর মধ্যে এক ধরনের বৈষম্যমূলক অবস্থা তৈরি করে, অসমপূর্ণ একটি অবস্থা তৈরি করে। এই পূর্ব সংস্কার হলো পূর্ব থেকে আসা ধ্যান ধারণার ভিত্তিতে কোন একটি জাতিগোষ্ঠীকে মূল্যায়ন করা, ভালো বা ভালো সেটি ইতিবাচক ভাবে হতে পারে নাকি নেতিবাচক ভাবে হতে পারে, কিন্তু এখানে বিদ্বেষপূর্ণ ভাবে এই বিষয়টি বেশি হয়ে থাকে। অ্যাকর্ডিং টু অক্সফোর্ড ডিকশনারি অফ সোশিওলজি, প্রিজুডিস means preconceived opinion or was against or in favor of a person or thing। তো এক্ষেত্রে যে বিষয়টি সেটি হলো যে এই পূর্ব সংস্কারের ভিত্তিতে কোনো একটি জাতিগোষ্ঠীর প্রতি এক ধরনের নেতিবাচক বা বিদ্বেষপূর্ণ মনোভাব পোষণ করাই হলো মূলত পূর্ব সংস্কার। এক্ষেত্রে গর্ডন আলপোর তার দ্য নেচার অফ প্রিজুডিসে বলেছেন, প্রিজুডিস অ্যাজ অ্যান অ্যান্টিপ্যাথি বেসড আপন এ faulty and inflexible generalization. It may be felt or expressed, it may be directed toward a group as a whole or toward an individual member of that group। তো এই যে তার যে ধারণা সেই পূর্ব সংস্কার সম্পর্কে তার যে মতামত, সেখানে কিন্তু তিনি বুঝাতে চেয়েছেন যে এখানে কোনো একটি বিষয় সম্পর্কে কোনো একটি ভুল ব্যাখ্যা, ভুল ধারণাকে যুগের পর যুগ পর্যন্ত ধারণ করে তাদেরকে সেইভাবে ট্রিট করা, দেখা, তাদের প্রতি সেই ধরনের নেতিবাচক মনোভাব পোষণ করে কিন্তু হলো পূর্ব সংস্কার। বস্তুত সংস্কার হলো কোনো ব্যক্তি বা গোষ্ঠীর প্রতি কারো প্রতি কোনো মনোভাব বা অভিব্যক্তি। সংস্কার মূলত বদ্ধমূল বিশ্বাসেরই নামান্তর। বদ্ধমূল যেটা এক্ষেত্রে দেখা যায় যে কোনো কিছুই কিন্তু এই ধারণা থেকে বের করে আনতে পারে না। কারণ বহুকালে কোনো নেতিবাচক মনোভাব কোনো পরিবর্তন আনতে চায় না। এমনকি বৈজ্ঞানিক গবেষণার ধোপে তার সংস্কার আদি অমূলক প্রমাণিত হয়, তথাপিও সে তার সংস্কারমূলক বিশ্বাসকে পরিত্যাগ করতে চায় না। তার মানে হচ্ছে বিজ্ঞান ভিত্তিক ভাবে পরীক্ষা নিরীক্ষার মাধ্যমেও যদি বলা হয় যে আপনি যে ধারণাটি পোষণ করছেন সেই ধারণাটি ভুল, তারপরও সে কিন্তু সেটি কোনোভাবেই মেনে নিতে প্রস্তুত থাকে না, বরং সে তার যে আগের যে ধারণা, যে মনোভাব সেটির মধ্যেই কিন্তু আম, সেই সিদ্ধান্ত কিন্তু সেখানে অটুট রাখার চেষ্টা করে। আর এসব কারণেই কিন্তু সমাজে যে বর্ণ বৈষম্যবাদ, কৈলন্য প্রথা ইত্যাদির মতো যে ভ্রান্ত ধারণাগুলো রয়েছে সেগুলো এখনো পর্যন্ত সমাজে টিকে থাকার পেছনে সবচেয়ে বেশি কারণ সবচেয়ে বেশি কাজ করেছে এই পূর্ব সংস্কারমূলক বিষয়টি। কেননা এই পূর্ব সংস্কার কিন্তু একজন মানুষের মধ্যে যে নেতিবাচক যে মনোভাবগুলো সেগুলোকে এমন ভাবে গেঁথে দেয় যে সে কোনোভাবে এর ভেতর থেকে বেরিয়ে আসতে চায় না। আমরা বর্ণবৈষম্যবাদের যে বিষয়টি কিছুক্ষণ আগে পড়লাম, সেখানেও কিন্তু এটি পূর্ব সংস্কারের ভিত্তিতেই কিন্তু এই বৈষম্য তৈরি। কেননা অনেক আগে থেকে একটি ধারণা করা হতো যে যারা কালো বর্ণের অধিকারী তাদের রক্তের বিশুদ্ধতা নেই এবং তারা কোনো মানে উচ্চ বংশে তারা অবস্থান করতে পারবে না, তাদের মেধা কম, যোগ্যতা কম, ক্ষমতা কম। তো এই সব কিছুর ভিত্তিতেই কিন্তু তাদেরকে তাদের প্রতি বৈষম্যমূলক যে আচরণটা করা হয় সেটি পরবর্তীতে প্রমাণিত হয়েছে যে এটি সম্পূর্ণই অমূলক ধারণা, কিন্তু তারপরেও এখনো পর্যন্ত এই বৈষম্য টিকে থাকার পেছনে কারণ হচ্ছে পূর্ব সংস্কার। পূর্ব সংস্কার থেকে প্রতিকারের উপায় কি? প্রতিকারের কিছু গুরুত্বপূর্ণ উপায় রয়েছে, যেমন কোনো বদ্ধমূল ধারণা সংস্কারের পরিবর্তন আনতে হলে দীর্ঘমেয়াদী সুষ্ঠু এবং উদারনৈতিক পরিকল্পনা গ্রহণ অনিবার্য। অর্থাৎ একটা দীর্ঘমেয়াদী পরিকল্পনা গ্রহণ করতে হবে, যার ফলে এটি প্রতিকার হতে পারে। তারপর হচ্ছে এক্ষেত্রে উপযুক্ত উদ্বুদ্ধকরণমূলক কাজ হাতে নিতে হবে, মানুষকে বলতে হবে, বোঝাতে হবে এবং এর পিছনে যুক্তি দেখাতে হবে যে তারা যে ধরনের চিন্তা ভাবনাগুলো পোষণ করছে সেগুলো আদৌ অমূলক। কোনো গোষ্ঠী বা ব্যক্তি সম্পর্কে পূর্ণাঙ্গ জ্ঞানের অভাবেও কারো মনে সংস্কার বাধা বাঁধতে পারে। তাই একে অপরকে উদারভাবে জানা ও ভাবের আদান প্রদানের অন্তরায় দূর করাও সংস্কারমূলক সমাজের জন্য অপরিহার্য শর্ত। আমরা অনেক সময় অনেকের সম্পর্কে ভুল ধারণা গ্রহণ করে থাকি। যেমন আমরা যদি বলে থাকি যে আমাদের তৃতীয় লিঙ্গের যারা রয়েছেন তাদের সম্পর্কে আমাদের সবসময় একটি নেতিবাচক ধারণা কিন্তু সবসময় মনের মধ্যে আমরা পোষণ করে থাকি, কিন্তু তাদের মধ্যে অনেকেই আছেন ভালো এবং হয়তোবা তাদেরকে মোটিভেটেড করলে অনেক ভালো কিছুতে সংযুক্ত করা সম্ভব, কিন্তু আমরা তাদের সম্পর্কে যে ধরনের ধারণা পোষণ করে থাকি সেই ভিত্তিতে আমরা তাদের থেকে সবসময় একটি দূরত্ব বজায় রাখি এবং তাদেরকে আমরা স্বাভাবিকভাবে গ্রহণ করতে পারি না শুধুমাত্র পূর্ব সংস্কারের কারণে। তার মানে হচ্ছে আমরা কারো সম্পর্কে পূর্ণাঙ্গ জ্ঞানের অভাবেও কিন্তু আমাদের সেই মানুষটি সম্পর্কে একটি ভুল ধারণা, ভুল ব্যাখ্যা কিন্তু মনের মধ্যে আমাদের তৈরি হয় এবং আমরা সেভাবেই কিন্তু ভাবতে চেষ্টা করি। তো ঠিক আছে, আজ আমাদের আলোচনা এতটুকু পর্যন্ত। আশা করি তোমরা এই আলোচনাগুলো থেকে উপকৃত হবে।
অনেক কিছু জানতে পারবে। পরবর্তীতে আমরা আহ কার্ল মার্কস এবং ম্যাক্স ওয়েবারের যে থিওরি আছে সেই থিওরি গুলো নিয়ে, সামাজিক অসমতা সম্পর্কিত যে থিওরি সেগুলো নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব। ততক্ষণ পর্যন্ত